মেট্রোটা যখন ওই রবীন্দ্র সদনে দাঁড়িয়েছে, একটা বড় ভিড় উঠে এলো মেট্রোতে। অনেক, তার মধ্যে কলেজের ছাত্রছাত্রী রয়েছে। আমার এখন বেশ সুবিধা হয়েছে, মেট্রোতেই একেবারে হাওড়া পৌঁছে যাই। ওইসব ছাত্রছাত্রীদের মধ্যে কেউ কেউ ভীষণ ক্লান্ত, কেউ কানে হেডফোন গুঁজে এক অন্য দুনিয়ায় হারিয়ে যাচ্ছে, আবার কেউ তাদের প্রিয়জনের কাঁধে মাথা দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ভীষণ নস্টালজিক ফিল হচ্ছিল। কলেজের সময় কত ভিড় ঠেলে ঘুরে বেরিয়েছি, আর আজ এই 95 জবে গ্রাস করে ফেললো। তাও কলকাতায় আছি, এই এক শান্তি। ঘড়িতে দেখলাম 6টা বাজছে। বাড়ি গিয়ে একটু চা খেয়ে আবার কাজে বসতে হবে। এই চাটা যদি কোনো প্রিয় মানুষের সাথে শেয়ার করতে পারতাম, কতটা স্বস্তির হতো না। এসপ্ল্যানেড নামতেই ভিড়ের মধ্যে কেমন যেন সময়টা থমকে গেল। খয়েরি রঙের শাড়ি আর এলোমেলো খোপায় সে দাঁড়িয়ে, কবি সুভাষের মেট্রো ধরবে বলে। আজ এত বছর পর আবারও মহিমা আর আমি সেই মেট্রো স্টেশনে, যেখানে হাত ধরে ঘুরে বেরিয়েছি, এসপ্ল্যানেডে নেমে হেঁটে হেঁটে গেছি গঙ্গার ঘাট, শীতের বিকেলে গরম চা যার সাথে ভাগ করে নিয়েছি, এবং যাকে আগলে রাখতে পারিনি। পিছন থেকে কাঁধে হাত দিয়ে ডাকতেও কেমন যেন লাগছে, কিরে কেমন আছিস? ঘুরে দেখতেই ওর মুখে এক অন্যরকম হাসি। ও হাসলে ওর গালের টোলটা বোঝা যেত। এই হাসিতে যেন এক তাচ্ছিল্য মেশানো, আমারই দেওয়া ওকে অতীতের তাচ্ছিল্য। আমি ভালো আছি রে সৌম্য, তুই? ওর ভালো আছি আর সিঁদুরের দাগ সবটাই আমার চোখের সামনে। কি করছিস আজকাল? এই তো স্কুলে পড়াই। বা, তুই? চাকরি ছাড়াও যে ওকে কতটা মিস করি বলতে পারলাম না, তাই শুধু বললাম ওই তো সেই আগের 95। তখন কলেজে সবে ঢুকেছি। মহিমা আমারই বেঞ্চে বসতো, সেখান থেকেই প্রেম। মেয়েটার খুশি, কান্না, আবদার, রাগ সব কিছুতে চেয়েছিলাম থাকতে। শুধু থাকলেই যে হয় না, তার প্রমাণ আমাদের সম্পর্ক। টেকেন ফর গ্রান্টেড নেওয়া, সময় না দেওয়া, ধরে নেওয়া যে ও তো থাকবেই, ও আর কোথায় যাবে, ও তো থাকবেই, ও তো থাকবেই, ও তো থাকবেই। বাড়িতে সব ভালো? হ্যাঁ রে, মা, বাবা, আমার হাজবেন্ড, তারপর আমার 2 বছরের মেয়ে, সবাইকে নিয়ে চলে যাচ্ছে, আর সবাই ভালো আছে। ক্ষমা করেছিস রে আমাকে? থাক না এসব কথা শোনো। রাসবিহারী ছিল আমাদের দেখা করার মেট্রো, আর ওই মেট্রোতেই ওকে কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টা লেট করিয়েছি, আর কখনো বা আসিনি। কাজের চাপ, বাড়ির চাপ বলে কাটিয়েছি। মাঝে মধ্যে তো ওই আর কি করে বলতো, দাদা আপনার এই সময় কোথায় পাওয়া যাবে একটু বলবেন। দেখা করতে চাইতাম না তা নয়, 95-এ জড়িয়ে গেছিলাম, আর বাকি সময়টা একটু ল্যাদ খেয়ে বন্ধুদের সাথে আড্ডায় কাটাতে চাইতাম। অত্যন্ত গাধা হলে যা হয়। আর ওই একটা মানুষের জন্য আজও আশায় আমি বসে, আমার নাটোরের বনলতা সেন। আমি জানি রে মহিমা, আমি কতটা ভুল করেছি। ভুল তুই করিসনি রে সৌম্য, তুই স্বেচ্ছায় আমায় ফেলে দিয়েছিলি। যাকে, সত্যি তো তাই। ও যখন কাঁদতো, সামান্য আমায় কাছে পায় না বলে আমি তখন ওকে জ্ঞান দিতাম আমার কাজের চাপের। মেয়েটার খালি একটাই আবদার, একটু আমার সময়ের। কাজের দোহাই দিয়ে বলতে থাকতাম ওর জন্মদিন, অ্যানিভার্সারি, আরো কত কি। ও অভিমান করতো, আর তারপর হঠাৎই একদিন চলে গেল। আর ঝগড়া নয়, কান্নাকাটি নয়, খালি একটা ছোট্ট কাগজের টুকরো। ওর মাথা রাখার জন্য আমি কাঁধটাই ওকে দিইনি। মেট্রো আসছে সৌম্য, যেতে হবে। কিছুক্ষণ থেকে যাবি? চ, একটা চা। আমার সময় নেই রে একদম, চল টাটা। 1 মাসে অন্তত 10,000 বার ওকে শুনতে হতো আমার সময় নেই। আজ আমার পালা। মেট্রোর আওয়াজে বললাম, ভীষণ মিস করি মহিমা তোকে। ও শুনতে পাইনি। উঠে গেল মেট্রোতে। মেট্রো ছাড়লো। আমি ওয়ালেট থেকে ওই কাগজের টুকরোটা বের করলাম, যাতে লেখা, আমি অনেক বেশি চেয়ে ফেলেছি তোর থেকে রে সৌম্য, তোর সময় চেয়ে ফেলেছি, আর আমার অপেক্ষা তোর ব্যাঘাত ঘটাবে না, দেখে নিস। ভালো থাকিস।
যদি আবার কখনো দেখা হয় তখন যেন আমার আর সময় না থাকে তোকে দেওয়ার মতো। সৌম্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর রওনা দিল তার বাড়ির পথে। দু হাতের মুঠোতে ধরা ছিল মুখ তার, এ ব্যথার ভাষার কেন বোঝে না, কেন বোঝে না।